হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মঙ্গলবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে 6টা 10। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়েও ব্লগটা স্টার্ট করছি। দেখতে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো, ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। আমার গলাটা এখনও ঠিক হয়নি, আর উপরের যে শ্বাসকষ্টের টানটা হচ্ছিলো একটু কমেছে, কিন্তু নিচু হয়ে কাজ করলে কষ্টের পরিমাণটা বাড়ছে, তখন আরও একটু কষ্ট হচ্ছে। তো চলো সকালবেলা যে কিছু টুকটাক কাজকর্ম করি, আর আজকে যেভাবে তোমাদেরকে আমি আমার ব্লগটা শেয়ার করছি, তোমরা সেইভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো চলো। আজকে না সকালে উঠতে আমার দেরি হয়ে গেছে, কারণ এমনি তো শ্বাসকষ্ট খুব বাড়াবাড়ি হয়েছে, আর অ্যালার্জির ওষুধ, কাশির সিরাপ সমস্ত কিছু খাচ্ছি। এছাড়া অন্যান্য ওষুধ দিয়েছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু দেখে বলেছেন খুব বাড়াবাড়ি হয়ে গেছে, কারণ বুকটা চেক আপ করেছে, তো ওনারা তো বুঝতে পারেনি। তো ওই কারণে আজকে ভাবলাম শনিবার ছুটিও আছে, একটু দেরি করে উঠি। ঘুম ভেঙে গেছিলো, কিন্তু ওই যে অনেক রকমের ওষুধ খাচ্ছি তো শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে। তো উঠতে উঠতে 6টা 10 বেজে গেছিলো। তো রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে ভাবলাম কি করব। আজ শনিবার, নিরামিষ খেতে হবে। তো অন্যদিন সোয়াবিন পনির রান্না করা হয়, কিন্তু আজকে কোনো ডিসিশন ছাড়াই রান্নার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আর প্রত্যেক দিন আগের দিন বরমশাই বলে দেয় কি রান্না হবে পরদিন, তো আজকে বলেইনি। তো বললো তুমি তোমার ইচ্ছা মতো রান্না করো। তো শুক্রবারে রাত্রে শুয়ে ভাবলাম কি রান্না করা যায়। তো দেখলাম রান্নাঘরে চাল কুমড়ো আছে, পটল আছে, তো এগুলো দিয়ে কিছু একটা নতুন কোনো প্রিপারেশন করা যাক। তো সকালে উঠে যেমন ভাবা তেমনই কাজ। প্রথমে কাজু আর পোস্তগুলোকে রেখেছি একটা বাটিতে, জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে সবজিগুলো কাটা বাছা করব। আর তারপরে এই চামচ দেওয়া বাটিতে একটু লবণ, হলুদ, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মিক্স করে রেখেছি। আর এই গুঁড়ো মশলাগুলো না আমার বাজার চলতি মশলা নয়, সব মশলাগুলো আমি কষ্ট হলেও বাড়িতে তৈরি করি। গোটা মশলা বাজার থেকে আনা হয়, এমনকি এখন থেকে আমি গরম মশলাটাও বাড়িতে গুঁড়ো করছি, কারণ বাড়িতে তৈরি করা গরম মশলার টেস্টই আলাদা, আর খুবই ভালো হয় খেতে। আর অন্যান্য যে বাজার চলতি ভালো ব্র্যান্ডেড কোম্পানির যে মশলাগুলো, সেগুলো থেকেও দেখছি খুবই ভালো হচ্ছে, সমস্যা হচ্ছে না। যেহেতু গোটা গরম মশলা, তো গোটা মশলা পেস্ট করা জিনিস বলো বা গুঁড়ো করা জিনিস বলো, সেগুলো একটা আলাদা রকমই হয়। আর আজকে একটু দেরি করে উঠেছি, মনটাও খচখচ করছে, দেরি করে উঠলি না তো, তো ওই জন্য মনটাও কেমন করছে। তো উঠেই চাল কুমড়োটা শ্বশুরমশাইকে বললাম মাঝখান দিয়ে ফাল দিয়ে দিতে, কারণ সন্তানের মারা নাকি চাল কুমড়ো ফাল দেয় না, ওই জন্য চাল কুমড়োটাকে আমি ফাল দিয়ে নিয়েছি, দিয়ে আস্তে আস্তে কাটছি। আর ওদিকে তো আমি ভাতটা পেঁপে সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে পটলগুলো নিয়েছি, দেখি পটলের কি করি। চলো তোমরাও দেখবে কিন্তু। আর চাল কুমড়োটা প্রায় কাটা অনেকটা হয়ে গেছে, তারপরে দেখবে একটা বিপদ ঘটে গেছে, বড় করে এই বিপদটা। তো আমি কিন্তু আস্তে আস্তে কাটছি, আবার মনটাও চঞ্চল হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি আমার সমস্ত কিছু হয়ে যায়, রান্না বান্না, পুজো আশ্রা। আর আজকেই আমার এই রান্নাঘরেই 7টা বেজে যাচ্ছে, কোটা বেচা করতে এখনও রান্না বসাতে পারিনি, সবজি কোনো, ভাতটাই বসিয়েছি। তো চাল কুমড়ো অল্প একটু ছিল, তার মধ্যেই হাতটা একদম বুড়ো আঙুলটা ডান হাতের খ্যাঁচ করে কেটে গেল অনেকটা, সে রক্ত আর বন্ধ হচ্ছে না। তারপর বড়মশাইকে ডাকলাম, বড়মশাই ব্যান্ডেড দিয়ে তারপরে তার উপর দিয়ে একটা কাপড় দিয়ে দিতে বললাম, কারণ ব্যান্ডেডটা যেহেতু প্লাস্টিকের, তো জল লাগলে উঠে যাবে, আর কাপড়টা একটু সুতির, ওর উপর দিয়ে যাই হোক কিছুক্ষণ তো ম্যানেজ করা যাবে, থাকবে। তো কাপড়টা দিয়ে নিয়েছি, সুতির কাপড়। আর তারপরে একটু বসলাম 5 মিনিট মতো, তারপরে আবার সেই কাটা বাছা করতে হচ্ছে, কারণ মেয়েটা ছেলেরা তো আর কাটা বাছা করে দেবে না আমার। তো যতটা হেল্প করার বড়মশাই করে দেয়, সেটুকু আর কোনো খামতি রাখে না আমার। আর যেহেতু অনেক দিন ধরেই শরীরটা খারাপ, ভুগছি, তেমন কিছু বলেও না। আর ওদিকে চাল কুমড়োগুলো এতটা রক্তের পরিমাণ বেড়ে গেছে, ধুলেও যাচ্ছে না, তো অবশেষে সেই রক্তের টুকরো টুকরো চাল কুমড়োগুলোকে বেছে ফেলে দিয়েছি। আর জলসা জাতীয় সবজিগুলো না একটু ভালো করে অনেকক্ষণ ধুয়ে জল ঝরালে ভালো হয়, কারণ ধুয়ে পরে কড়াইতে দিলে, কড়াইতে যতই গরম করে দেওয়া হয় জোড়া লেগে যায়। আর চাল কুমড়োটা অন্যদিন 5 ফোড়ন দিয়ে রান্না করি, কিন্তু আজকে একটু ইউনিকভাবে করব। হয়তো সবাই করে, কিন্তু আমি করিনি, আমার কাছে এটা ইউনিক মনে হচ্ছে।
আর আমার না দেরি করে উঠলে সমস্ত কাজ করতে করতে না একটা অস্বস্তি ভাব হয়। তাড়াতাড়ি করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে যেদিন দেরি হয়ে যায় সেদিনই একটা অস্বস্তি ভাব আসে, গায়ে যেন একটা তাড়াতাড়ি ভাব আসে। ওই জন্য বোধহয় আমার হাতটা কেটেই গেছে। আর চাল কুমড়োতে অন্যদিন ৫ ফোড়ন দিই বললামই তো, কিন্তু আজকে ভাবলাম আমি হলো কালো জিরে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা দেবো। আর নিরামিষের দিন যেহেতু কিছুই দেওয়া হয় না, বড়ি ফোড়ন দেওয়া হয়, তো আজকে ভেবেছি একটু আদা দেবো। কারণ দেখি না কেমন লাগে। অন্যান্য দিন তো এমনিই বড়ি ফোড়ন দিয়ে রান্না করি, বা আমিষের দিন পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করা হয়। তো আজকে একটু করাই যাক না আমার মতো করে, যদি ভালো লাগে সে অন্য দিন আবার করব। কারণ কালো জিরের ফ্লেভারটা আলাদা আর পাঁচ ফোড়নের ফ্লেভারটা একদম সম্পূর্ণ আলাদা। আর দেখো আমি আদাটা পেস্ট করতে ভুলে গেছি, পেস্ট করতে ভুলে গেছি নয়, ওই আজকে দই পটল করব বলে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা করা হয়েছে, কিন্তু কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা এর মধ্যে দেওয়া যাবে না, বেশি ঝাল হয়ে যাবে। ওই জন্য হলো আদাটা গ্রেট করে ওর মধ্যে দিয়ে নিয়েছি, একটু চাল কুমড়োটা সাইড করে মাঝখানে। আর এদিকে দেখো আমার চাল কুমড়োটা যথারীতি রান্নাও হয়ে গেছে। আর কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে গরম করে নেব, কারণ এই গোটা পটলগুলো না মাঝখান দিয়ে একটু একটু চিড়ে দিচ্ছি, মাঝখান দিয়ে নয় দুপাশ দিয়ে। আর খোসা একটু একটু রেখেছি, কারণ ভালো ভাজা হবে, একদম খোসা ছাড়ালে ভালো ভাজা হয় না, পটলগুলো একদম আমড়িয়ে আসে। তো ওই জন্য একটু একটু খোসা রেখেছি। আর অনেক বছর আগে না আমি শুধু দই দিয়ে, টক দই দিয়ে আর আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে দই পটল করেছি, কিন্তু আজকে বললাম না একটু অন্যরকমভাবে করব। কাজু আর পোস্ত পেস্ট করে রেখেছি, আদা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর এদিকে টক দই ১০০ মতো নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি আমার নিজের এক্সপেরিমেন্ট করে একটু লবণ দিয়েছি আর চিনি দিয়েছি, কারণ আমরা যখন খাই না টক দই, একটু চিনি দিলে না সেই টক টক ভাবটা থাকে না। ওই জন্য ভাবলাম চিনিটা পটলের উপর দিয়ে না ছড়িয়ে দইয়ের মধ্যে দিই, তাহলে টক ভাবটা অনেকটা কেটে যাবে। তো এটা এক্সপেরিমেন্ট করলাম, আমার মনে হয় অবশ্যই ভালো হবে। আর রান্নার ব্যাপারে আমি না এক্সপেরিমেন্ট যেটা করি দেখি খারাপ হয় না সচরাচর। ভবিতবি হয়তো ১০০টার মধ্যে একটা খারাপ হতে থাকলো। আর হলো প্রায় ১৭টা মতো পটল দিয়েছি, কারণ আমাদের জন্য সবার ৪ জনের জন্য ৩টে করে, ৩ ৪ 12, আর মায়েদের 2টো করে 4টে দেবো 16টা, আর কাজী দিদাকে একটা দেবো 17টা। উনি বলে আমার এসব ভালো লাগে না, তবুও বলি তুমি একটু টেস্ট করে দেখো। তো এদিকে প্রথমে সাদা তেল দিয়ে পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, মিনিট ১৫-২০ লাগে এরকমভাবে পটল ভাজতে। গোটা পটল চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে না ভাজলে টেস্টটা পাওয়া যায় না, কাঁচা কাঁচা থাকলে। তো তারপরে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, তেজপাতা, 2টো নয় 4টে কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে তেলটা একদম ছেড়ে আসলে ওর মধ্যে আমি সেই কাজু আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষে নেব যাতে তেলের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। তেলটা ছেড়ে দিলে তারপরে পটলটা দিয়ে আর মধ্যে টক দইটা দিয়ে নেব। তো আর ওই যে মশলা ভেজানো ছিল না, সেটাও কিন্তু আদা কাঁচা লঙ্কার পরেই দিয়ে নিয়েছি, তারপরে এই কাজু পেস্টটা দিয়ে নিয়েছি। আর কাজুটা একটু বেশি করে দিয়েছি, কারণ কাজু একটু মিষ্টত্ব ভাব, আর কাজুর টেস্টটা একটু অন্যরকম। চারমগজ কাজু এগুলো একটু বেশি দিলে ভালোই লাগে, মুখের স্বাদটা লেগেই থাকে। তো ওই জন্য কাজু দিয়ে নিয়েছি প্রায় ১০-১২টা। আর এটা ভালো করে কষানোর চেষ্টা করছি। আর নিরামিষ কোনো প্রিপারেশান না, সাদা তেলের থেকে সর্ষের তেল, এই ইউনিক রেসিপিগুলো যদি ইউজ করা হয় তবে খুবই ভালো হয়। তো তারপরে মশলাটা পুরো তেল ছেড়ে আসলে আমি পটলগুলো দিয়ে নিয়েছি, আর পটলগুলো ভালো করে মিশিয়ে নেব। আর একটু লবণ দিয়ে নিয়েছি আর হলুদও দিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওর ওপর দিয়ে টক দইটা দিয়ে টক দইটা ভালো করে অ্যাবজর্ব করে নেব। আর টক দইটা না আগে থেকে যদি ফেটিয়ে না রাখা হয়, তাহলে টক দইটা একটু ছানা ছানা যেমন কেটে যায় না, ওরকম হয়। ওই জন্য ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে টক দইটা দিয়ে দিচ্ছি। আর ওই যে লবণ চিনি দিয়ে দিয়েছি না, টকের ভাবটা আশা করি সেরকম টক থাকবে না। আর ছেলে বলে দিয়েছে, মা তুমি কী করছো, ও তো এই রেসিপিটা কখনো খায়নি, ওকে করে দিইনি, তুমি কিন্তু টক কম দেবে। আমি বললাম তুই খেয়েই দেখিস না কেমন লাগবে। আর ও যেহেতু পনির তারপরে হলো সয়াবিন এগুলো খাওয়ার মানুষ, তো ও ভাবছে মা কী করবে কী জানি। আর আমি তো সব সময় চেষ্টা করি নিজের মতো করে যাতে জিনিসটা ভালো হয়, খারাপ না হয়, কী দিলে কী ভালো হয় এইভাবেই চেষ্টা করি। নিজে এক্সপেরিমেন্টটা দেখি, সবসময় সাকসেস হয়, সাকসেস হয় না বললেই ভুল, সবসময়ই সাকসেস হয়।
তো এদিকে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, টক দইটাও অ্যাবজর্ব হয়ে গেছে এর সঙ্গে। এবার সামান্য একটু জল দিয়ে নেব, জল না দিলেও হয়ে যায় কারণ পটলটা খুব ভালোভাবেও ভাজা আছে, কষাও আছে। কারণ যেহেতু আজকে ঝোলের তরকারি তেমন নেই, ওই জন্য একটু জল দিয়ে নেব, সামান্য জল দিয়ে একটু ঢেকে দেবো যাতে মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যায় আর ভালো হয়। তো আর রান্না বান্না যাই হোক, ভালো করে রান্না করে সবাইকে খাওয়ানোর একটা কি বলবো, তৃপ্তিটাই আলাদা। সবাই যদি খেয়ে বলে ভালো হয়েছে, চেটেপুটে খায়, তবে তো আরও আনন্দ হয়, মনে হয় যে না, সবাইকে খাওয়ানোর সার্থকতাটা খুঁজে পেয়েছি। আর তারপরে দেখো অবশেষে 1 চামচ ঘি দিয়ে নিয়েছি নামানোর আগে, আর বাড়িতে তৈরি করা আমার গরম মশলাটা দিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো শাহি গরম মশলা দিইনি, বাড়িতে যে গোটা গরম মশলাগুলো গুঁড়ো করে রাখি সেইগুলোই দিয়ে নিয়েছি। আর বাড়িতে তৈরি করা গরম মশলার টেস্টটা একটু অন্যরকমই হয়। তো দেখো, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে খুব শ্বাসকষ্টটা বাড়াবাড়ি হয়েছে বলে ভাবছি একটু তাল মিছরি আর আদা দিয়ে গোলমরিচ দিয়ে ফুটিয়ে নেব, খাবো যাতে গলার একটু সমস্যাটা দূর হয়ে যায়। আর এদিকে পটলটা আমার রেডিও হয়ে গেছে, স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে কাজের দিদাকে একটু ভাত দিয়ে যাব, পটল দিয়ে যাব, চাল কুমড়ো দিয়ে যাব। আর এই টিফিন কোটোটাই করে বললাম না, মায়ের জন্য 4টে দেবো, মা 2টো খাবে। আর বলেছিল বোন আসবে, কিন্তু পরে শুনলাম আসবে না, তো ওর জন্য মা ফ্রিজে রেখে দেবে কোনি। তো মা যেহেতু কাছে থাকে আর দিদাও আসে, দিদাকে দিয়ে পাঠাতে পারি। তো মা একা বলে তেমন কিছু রান্না করতে চায় না, খায় না তা তো বলা যায় না, খায়, ভালো লাগে না, যেমন পারে তেমন করে। আর আমরা গেলে তখন হয়তো একটু ভালোভাবেই করে, নিজের একার জন্য কার কি ভালো লাগে না। তো ওই জন্য ভাবি মাঝে মাঝে মাকেও একটু কিছু দেবো। তো মার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে তাল মিছরিটা ফুটিয়ে ঠান্ডা করতে দিয়ে পুজোর বাসনগুলো মাজতে যাবো। আর আজকে তো খুবই দেরি হয়ে গেছে, ছেলে বলছে মা তোমার এত দেরি হয়ে গেছে। আর একটু স্নান ঘরের টাইলসগুলোও পরিষ্কার করে নিয়েছি, খুব কষ্ট হচ্ছে, বরমশাই বকা দিচ্ছিল তবুও। আর এই যে কালো কাঠটা দিয়ে দেখতে পাচ্ছ, শ্বাসকষ্টটা বাড়াবাড়ি হয়েছে বলে মায়ের ওখান থেকে একটা জেঠি ওষুধ দেয়, সেই ওষুধটা দিয়ে নিয়েছে, শনি মঙ্গলবার দিন বাঁধতে হবে। তো স্নান করে এটা যথারীতি আমি বেঁধে নিয়েছি, ভগবানের নাম করে, আমার আরাধ্য দেবতার নাম করে। জানি না কত দূর কী হবে। আর আজকে অন্যদিন আমার 7টায় পুজো দেওয়া হয়ে যায়, আর আজকে আমার রাধা গোবিন্দকে সেবা দিতে 10টা বেজে গেল। তো মনের মধ্যে খচখচ করছে, আমি এত দেরিতে আমার ভগবানকে সেবা দিচ্ছি। যাই হোক, আমি জানি না ভগবান আমার মনের কষ্ট বুঝবে কি না। কারণ হলো আমার তো যেহেতু শরীর খারাপ, আমি পেরে উঠছি না, টুকটুক করে করার চেষ্টা করছি। অন্য দিক দিয়ে আমার শরীর যদি অসুস্থ হয়ে যায়, পায়ে ব্যথা, হাতে ব্যথা, তবুও আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি, কষ্ট হলো। কিন্তু এবার যেহেতু শ্বাসকষ্টটা বেড়েছে না, আমার তাড়াতাড়ি করে করতে গেলে দম আটকে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না, অসুবিধা হচ্ছে, ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। আমি ভগবানদের স্নান করাচ্ছি আর বলছি, ঠাকুর একটু পারিয়ে নাও, আর তোমরা মন খারাপ করো না। কি বলবো, তোমরা কি রাগ করেছো? ঠাকুরের সঙ্গে আমি পুজো দিতে বসে বসে একটু গল্প করি, জানো তো। তোমরা কে কী করো আমি জানি না, আমি কিন্তু একটু গল্প করে নিই ওদের সঙ্গে। কারণ আমি যদি গল্প করি, ওরাও তো আমার সঙ্গে একটু হেসে খেলে থাকবে না। সন্তানের সঙ্গে মায়েদের যেমন একটা হৃদ্রতার সম্পর্ক, আমার রাধা গোবিন্দ বলো, যাই হোক, যে গোপাল সেবা করো, সবার সঙ্গে তাদের একটা হৃদ্রতার সম্পর্ক গড়ে তোলা উচিত। তো আমি না, যেদিন পুরী থেকে এসেছিলাম, আমার রাধা গোবিন্দের মনটা না একটু খারাপ ছিল দেখেছিলাম, কিন্তু আজকে দেখলাম একটু হাসি খুশি। জানি না আমার উপরে ওদের রাগ হয়েছিল কি না। আর যাই হোক, তো আজকে দেরি করে ওনাদেরকে সেবাও দিচ্ছি। আর কাল না বড়মশাই কৃষ্ণনগর গেছিলো, সরভাজা সরপুরি এনেছিল, আগে আমার রাধা গোবিন্দর জন্য আমি তুলে রেখেছিলাম, রাত্রে দিইনি। কারণ হলো রাত্রে একজনকে দেব, সকালবেলা দিয়ে দেবো সবাইকে, সবাই একটু পেয়ে যাবে। তো আর ওনার জন্য আগে তুলে রেখে তারপরে আমরা নিই। তো ওনাদের জন্য আমি টিফিন বক্সে আগে তুলে রেখেছিলাম, ওনাদের একটা টিফিন বক্স আছে। পুজো দিতে বসে দেখি না তুলসী পাতা কমে গেছে, তারপরে তাড়াতাড়ি করে তুলসী পাতা তুলে আনলাম। আর তুলসী পাতা তুলে এনে 3-4 দিনের জন্য একেবারে তুলসী পাতা তুলে আনি, কোটোর মধ্যে রেখে দিলাম। তো যথারীতি আবার 3-4 দিন হয়ে যাবে। আর গরম পড়ছে না, বেশি করে তুললে হয়তো পচেও যায়, আর অনেকটাই লাগে আমার। 8টা, 4, 12, 13, 14, 16খানা লাগে প্রত্যেক দিন। কারণ 3টে বাসনের 3টে থালায় ধরো 3টে, আর গ্লাসে 3টে 6টা, আর ভগবানদের সবাইকে
আমার 8টা লাগে, 8 আর 6 14, আর এদিকে জল সংখ্যই আর কোষাকুষি থাকে ওখানে, দুটো 16টা একদম হিসেবের, কোনো দিন বেশি কম হয় না। আর এখন না ফুলও ফুটছে খুব, কাঞ্চন ফুল, বেল ফুল, তারপরে হলুদ জবা, সাদা জবা, অনেক ফুল ফুটছে। আর ফুল বেশি ফুটলে না ভগবানদেরকে একদম সেবা দিয়ে সন্তুষ্ট করা যায়, নিজেও সন্তুষ্ট হওয়া যায়। জানি না আমি তাদেরকে সন্তুষ্ট করতে পারি কি না। আর আজকে বললাম না ওই যে সর ভাজা সরপুরি দিয়ে একটু সেবা দিয়ে নিই তাদেরকে। দেখো আজকে কিন্তু ওনারা হাসছে, দেখেছো? তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর এবার ওনাদেরকে সেবা দেওয়া হয়ে গেছে, ভাবছি এবার একটু বাইরে বসবো। আর ওদিকে আজ তো শনিবার, বরমশাইও কলঘরের কিছু বালতি আছে ওগুলো পরিষ্কার করে নিচ্ছে, টয়লেটগুলো একটু পরিষ্কার করছে। যেহেতু আমার শরীর খারাপ, অনেক দিন থেকেই নিজের কাঁধে এই দায়িত্বগুলো তুলে নিয়েছে। যেদিন থেকে আমার স্পাইনাল কর্ডের প্রবলেমটা বাড়াবাড়ি হয়েছে সেদিন থেকে আমাকে করতে দেয় না। ওই টাইলসগুলো আমি পরিষ্কার করি। আর এদিকে তো আমার রাধা গোবিন্দের সেবা দেওয়া হয়েছে। আর একদিকে আমাদের মা মনসার নাম করে, এটা আমার বিয়ের আগের থেকেই সেবা দেওয়া হয়, সেখানে তো এই সেবাটা বন্ধ করা যায় না। যেটা হলো বংশ পরম্পরায় হয়ে আসে সেটাকে আমি চাই না বন্ধ করতে। তো দিয়ে এসেছি, দিয়ে এসে ভগবানকে সেবা দিয়ে পর্দাটা দিয়ে একটু বসলাম, দেখি সোনা বাবা একটু বাবার সঙ্গে খেলছে। আর ওর প্রচণ্ড গরম পড়ছে না, একটু চুলটা ফেলে দিয়েছি, নাড়া করে দিয়েছি, চুলটা ছোটো করেই কাটে। তো তারপরে প্রসাদ টসাদ তুলে এনে সকালবেলা তো ওই যে বড় কাণ্ড ঘটিয়ে বসেছিলাম, রক্ত বন্ধ হচ্ছিল না, সেই চামড়াটা অনেকটা বেড়েছে, তো যন্ত্রণা করছে। বাঁধা ছিল বলে একটু ব্যথা কম আছে, ভাবছি ব্লেড দিয়ে এক সাইড দিয়ে কেটে, ব্যথা যন্ত্রণা করছে কিন্তু আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, জোরে টান দেব যাতে কোনো কিছুতে না বাঁধে, অসুবিধা না হয়, অস্বস্তি না হয়। তো টেনে তোলার চেষ্টাও করছি আমি। আর সোনা বাবাকে আজকে স্নান করাতে দেরিও হয়ে যাচ্ছে, খেতেও দেরি হয়ে যাবে, 11টা বেজে যাবে। আর সকাল থেকে তেমন কিছু খাওয়াই হয়নি, ওই ওষুধপালা চলছে আমার, ওষুধটা খেয়েছি গ্যাসের ওষুধটা। তারপরে দেখো একদম 11টা 5-10 বেজে গেছে খেতে বসতে বসতে। সবার থালায় যথারীতি ভাতটা বেড়ে নিয়েছি। তো সবাই তো মনে হচ্ছে খেয়ে খুব ভালোই বলবে, খুব ভালোই হয়েছে বলল। আর ওদিকে সরভাজা আর সরপুরিটা বরমশাই সবাইকে ভাগ করে দিয়েছিল, আমি আর ছেলে রাত্রেবেলা সব খেতে পারিনি, আমাদের ভাগেরগুলো ওই জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এগুলো খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে এবার একটু রেস্ট করে নেব। আর অনেক দিন পড়তে যাওয়া হয় না, পুরী থেকে এসে শরীরটাও খারাপ ছিল, আর পুরীতেও গেছিলাম, বন্ধ ছিল। তো ভাবছি এখন একটু পড়তে যাই, শরীর খারাপ তবুও যাচ্ছি পড়তে। পড়ে এসে দেখলাম খুব উইপোকা উড়েছে, আর বিড়ালটা দেখো উইপোকা খাচ্ছে। তো তারপরে এসে দেখি সোনা বাবা ওর বাবার কাছে কম্পিউটার করছে, আর আজকে রাত্রে হবে না পায়েস রান্না। তো আমি একটু বসে বসে হলো মোবাইল দেখছি। আর দেখো 4 তারিখে আমাদের একটা নেমন্তন্ন আছে ননদের বাড়ি। ভাবছি পুরী থেকে এই শাড়িটা এনেছিলাম, তোমাদেরকে দেখায়নি, শাড়িটা কেমন হয়েছে কিন্তু জানিও। ভাবছি এই শাড়িটা পরে যাব, কিন্তু পাড় লাগানো হয়নি। তো কি করব, দোকানে এখন দিলে তো দেবেই না। আর মাকে বললাম মা একটু পাড় লাগিয়ে দেবে, মা বললো আমার তো কাজ আছে, তুমি অন্য শাড়ি পরে যাও। আমি কিন্তু পাড় লাগাতে পারদর্শী, আমি কোনো কাজ পারি না তা নয়, কিন্তু আমার যেহেতু এখন কষ্ট হচ্ছে, মাথা বুক নিচু করে বসতে হবে, শ্বাসকষ্টটা আরও বেড়ে যাবে, ওই কারণে যাই হোক থাক, শাড়িটা থাক, পরে দেখব। আর এখন বাজে হলো 7:45, যথারীতি চলে এসেছি রান্নাঘরে আমার ডিউটি পালন করতে। সকালে তো এক কাণ্ড ঘটিয়েছি রান্নাঘরে, দেখবে একটু পরে রান্নাঘরে আর একটা বড় কাণ্ড ঘটে গেছে। আজকে সব আমার মনে হয় অলক্ষিতে পেয়েছে, সব কাণ্ডগুলো এই রান্নাঘরেই ঘটছে। তো দুধটা বসিয়ে দিয়েছি। আর দেখো আজকে কি হলুদ দিয়ে পায়েস করব, কী দিয়ে পায়েস করব দেখো তো, দেখে নাও তোমরা। আর কাজু কিশমিশ বের করে রেখেছি, ওগুলো একটু ধুয়েও নিয়েছি। আর গোবিন্দভোগ চালটা না ধুলেই হয়, কারণ ছেলে ছোট মানুষ, আমি ওই জন্য ভাবি চালের মধ্যে অনেক সময় গুঁড়ো করা নোংরা থাকতেই পারে, কিন্তু ফ্রেশ চাল এটা, তবু একটু ধুয়ে নিয়েছি। আর দেখো রান্না করতে করতে হঠাৎ চোখ পড়ে গেল ডাইনিং টেবিলের নিচে ইঁদুর মরে রয়েছে, জানি না কলঘরের ওখান দিয়ে ঢুকেছে কি না। তো যাই হোক ইঁদুরটা ফেলে দেওয়া হয়েছে, ওখানে পরিষ্কার করে মুছে নিয়েছে বরমশাই, ওরা ফেলে দিয়ে নোংরা ফেলার যে ট্রেটা দিয়ে। তারপরে যথারীতি দেখো আমার পায়েসটাও রেডি হয়ে গেছে, পুরো বাতাসা দিয়ে করেছি পায়েসটা, এর মধ্যে কিন্তু কোনো চিনি অ্যাড করিনি। আর বাতাসার পায়েসটা না কিন্তু খুবই টেস্টি হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। চিনি দিলে একটা অন্যরকম স্বাদ এসে যায়। 150 গ্রাম মতো আমার চাল ছিল, আর 1 কিলো দুধ, আর বাতাসা ছিল 200 গ্রাম, একটা আইডিয়া।
150 গ্রাম হলো বাতাসা দিলেও হয়ে যায়, একটু মিষ্টি হয়ে যায়। 200 গ্রাম দিয়েছি, তো সবার থালায় আগে বেড়ে নিচ্ছি, আর আমি অবশেষে একদম বেড়ে নেব সর্বশেষ পর্যায়ে। এই যে সর্বশেষ পর্যায়ে আমার থালায় বেড়ে নিচ্ছি, কারণ সবাইকে দিয়ে থুয়ে খাওয়ার মজাটা আলাদা। তো দেখলে তো, সকাল থেকে এইভাবে আমি আমার কাজগুলো করলাম। তো আমরা ডিনারটা সেরে নিই, চলো বন্ধুরা। তো বন্ধুরা, রাতের ডিনারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে।